আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ভ্যাগাবন্ড কবিতা, যার বাংলা অর্থ হচ্ছে ভবঘুরে। যেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার দুরন্ত আশা কবিতায় লিখেছিলেন, এদের চেয়ে হতেম যদি আরব বেদুইন, ঠিক তেমনি আরব বেদুইন ছিল যাযাবর প্রজাতি, যাদের নিজেদের কোনো ঘর নেই, বাড়ি নেই, কোনো বাসস্থান নেই, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাদেরকে ইংলিশে আমরা বলি হচ্ছে ভ্যাগাবন্ড, যারা ভবঘুরে, যাদের নিজেদের কোনো বাসস্থান নেই, ঘর নেই, তারা এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায়। লেখককে রবার্ট লুইস স্টিভেনসন হচ্ছে এনার এই কবিতাটার লেখক, এবং ইনি একজন স্কটল্যান্ডের কবি। কোথাকার কবি ইনি? স্কটল্যান্ডের কবি। কেন না, ওনাকে স্কটিশ পোয়েট বলা হয়েছে। স্কটিশ পোয়েট মানে যারা স্কটল্যান্ডের বাসিন্দা হয় তাদের স্কটিশ বলা হয়। ইংল্যান্ডের বাসিন্দাকে আমরা ইংলিশ বলি, আয়ারল্যান্ডের বাসিন্দাকে আমরা আইরিশ বলি, তেমনি স্কটল্যান্ডের বাসিন্দাকে আমরা স্কটিশ বলবো। এনার পুরো নাম আমরা কি পাচ্ছি কবিতায়? রবার্ট লুইস ব্যালফোর স্টিভেনসন। পুরো নাম কি এনার? রবার্ট লুইস ব্যালফোর স্টিভেনসন, যার জন্ম 1850 সালে এবং মৃত্যু 1894 সালে। ফলে উনি বাঁচছেন কতদিন? 44 বছর। 44 বছরের মাত্র এই অল্প সময়ের মধ্যেই উনি নিজেকে কি রূপে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন? স্কটিশ পোয়েট রূপে, নোভেলিস্ট রূপে মানে ঔপন্যাসিক, এসেইস্ট মানে হচ্ছে প্রাবন্ধিক, এবং এ ট্র্যাভেল রাইটার। আজকের দিনে তোমরা ট্র্যাভেল ব্লগার শুনতে পাও ইউটিউবে, যারা বাইরে বাইরে গিয়ে ব্লগ করে তাদের নাম শুনতে পাও। ইনি ছিলেন ট্র্যাভেল রাইটার, যিনি ট্র্যাভেল সংক্রান্ত বিভিন্ন জিনিস জার্নালে লিখে রাখতেন। তার ফেমাস কিছু বইয়ের নামও এখানে বলা আছে, যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি অলরেডি দাগ দিয়ে রেখেছি। সেটা হচ্ছে ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। আমাদেরকে এই নামগুলো মাথায় রাখতে হবে, কারণ এক্সামে এগুলো আসতে পারে। তো চলো এবার আমরা কবিতাটা দেখে নিই যে কবিতাটা আমাদেরকে কি শেখাচ্ছে। ভ্যাগাবন্ড কবিতাটা থেকে আমরা অ্যাকচুয়ালি কি জানতে পারছি, কারণ কবি পরিচিতি আমরা জেনে গেছি। এবার ভ্যাগাবন্ড কবিতাটা আমরা দেখে নিই। তো দেখো ফার্স্টে কি বলছে, এবার এটা মাথায় রাখতে হবে যে কবি কিন্তু নিজেকে নিয়ে বলছেন, ঠিক আছে? এখানে কবি নিজেকেই একটা ভবঘুরের সাথে নিজেকে তুলনা করছেন, এবং তিনি এরকমভাবেই নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে তার ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই। ফলে এরকম একটা মানুষ যার কিনা ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, তোমাদেরকে এটা বুঝেই নিতে হবে যে তার কিন্তু চাহিদা কখনোই বাড়ি, সম্পত্তি এসব হবে না। তাই এই কবিতাটা তো সেই জিনিসগুলোর ওপরই ফোকাস করা হয়েছে। তো প্রথম লাইন থেকেই তোমরা সেই জিনিসটা দেখতে পাবে। দেখো কি বলছে, বলছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ। আমি যে জীবনটা ভালোবাসি আমাকে সেই জীবনটা দাও। আমায় কোন জীবনটা দাও? যে জীবনটা আমি ভালোবাসি। কি জীবন? লেট দ্য লেভ গো বাই মি। আচ্ছা, লেভ কথার অর্থ কি? লেভ কথার অর্থ হচ্ছে স্ট্রিম, ঠিক আছে? স্ট্রিম, এখানে কিন্তু বড় রিভারের কথা বলা হচ্ছে না, ছোট্ট খরস্রোতা যে জলাশয়গুলো, জলগুলো যেগুলো বয়ে যায় তার কথা বলা হচ্ছে। বলছে লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে যেন একটা জলের ধারা বয়ে যায়। গিভ দ্য জলি হেভেন অ্যাবভ। এবার জলি কথার অর্থ তো আমরা জানি যে জলি মানে আনন্দপূর্ণ, তাই না? জলি মানে যে কোনো জিনিসে যেটাই আনন্দ থাকে তাকে আমরা জলি বলি তো। আচ্ছা, এইখানে কিন্তু এবার হেভেন বলতে কিন্তু এখানে স্বর্গের কথা বলা হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। এখানে স্বর্গ বলছে না, এখানে হেভেন বলতে বোঝানো হচ্ছে স্কাই, ঠিক আছে? আকাশের কথা বলা হচ্ছে। আমরা জানি আকাশেই স্বর্গ আছে, তো এখানে আকাশের কথা বলা হচ্ছে। উনি কি বলছেন? উনি বলছেন গিভ দ্য জলি হেভেন অ্যাবভ। আমার মাথার ওপরে একটা আনন্দময় আকাশ দিক। এটা তো হতে পারে না। ইনি বলতে চাইছেন যে আমার ওপরে, মাথার ওপরে যেন একটা চকচকে পরিষ্কার আকাশ থাকে, মেঘলা না থাকে, সেটা যেন একটা আলো ঝকঝকে একটা আকাশ থাকে। উনি সেটার কথা এখানে বলছেন। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি। তো দেখো এখানে কি ইউজ করা হয়েছে? বাই ওয়ে। বাই ওয়ে, এখানে তুমি দেখো যে দুটো শব্দকে যোগ করা হয়েছে, একটা বাই আর একটা ওয়ে। ওয়ে মানে আমরা কি জানি? ওয়ে মানে আমরা জানি হচ্ছে রাস্তা, আর বাই মানে আমরা কি জানি? নিয়ার টু, মানে হচ্ছে পাশে। তাহলে আমার পাশ দিয়ে যেন কোনো একটা রাস্তা যায়, ঠিক আছে? অ্যান্ড দ্য বাই ওয়ে নাই। নাই মানে হচ্ছে নিয়ার। নাই হচ্ছে নিয়ার। তাহলে আমার পাশ দিয়ে যেন কোনো একটা রাস্তা যায়। তাহলে কবি কিরকম জীবন চাইছেন? তিনি বলছেন যে আমাকে এমন জীবন দাও যেটা আমি ভালোবাসি, আমার পাশ দিয়ে যেন জল বয়ে যায়, আমার মাথার উপরে যেন একটা ঝকঝকে পরিষ্কার আকাশ থাকে, এবং আমার পাশ দিয়ে যেন একটা রাস্তা যায়। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। তো বলছে যে আমি ঝোপঝাড়ের ওপরেই শুয়ে পড়বো, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যখন শোবো তখন যেন আমি যদি চিত হয়ে শুই, মানে আমি পিঠের ভর দিয়ে যদি শুই, তাহলে আমি যদি চোখ খুলি আকাশে যেন আমি তারা দেখতে পাই, আকাশটা যেন পরিষ্কার থাকে। তাই বলছে যে বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, মানে আমি ঝোপঝাড়ের মধ্যে শোবো কিন্তু আমি যেন আকাশে তারা দেখতে পাই। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। দেখো ভালো করে বোঝো, ব্রেড মানে পাউরুটি বা রুটি, রুটি জাতীয় জিনিসকে আমরা ব্রেড বলি। এবার তার মানে তো এইটা না যে তিনি নদীর মধ্যে রুটি চুবিয়ে চুবিয়ে খাবেন। তিনি এই কথাটার মধ্যে দিয়ে এইটা বলতে চাইছেন যে আমাকে একটু রুটি দিও, আর জল পানের মতন একটা জলের ব্যবস্থা দিও। আমরা জানি যে পানীয় জল, পেয় জল হচ্ছে রিভার ওয়াটার, তাই তো? সুইট ওয়াটার, কারণ বাকি সব আমরা বাকি সোর্সগুলোকে বেশিরভাগগুলোকে সল্ট ওয়াটার ধরি। তাই উনি রিভারের মেনশন করেছেন, যেটা সুইট ওয়াটার, যেটা পেয় জল, আমরা খেতে পারবো। তো বলছে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। আমি এখানে ডিপ মানে ডোবানো নয়, ঠিক আছে? এমনিতে ডিপ মানে আমরা কি বুঝি? ডোবানো। এখানে কিন্তু ডোবানো সেন্সে উনি বলছেন না, উনি বলছেন যে আমাকে রুটি দাও আর আমাকে একটু জল দাও, যে জল আর রুটি মিলিয়ে আমি খেয়ে নিতে পারবো। দেয়ার ইজ দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি। আমার মতন মানুষের জন্য এইটাই হলো জীবন। দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার। আর আমি এই জীবনটাই
আমি আমার আমৃত্যু পেতে চাই। আমৃত্যু মানে আমি যতদিন না মরবো আমি এমন জীবনটাই বাঁচতে চাই, এর ব্যতীত আমি আর অন্য কোনো জীবন চাই না। নেক্সট প্যারায় উনি কি বলছেন, নেক্সট স্ট্যান্ডাতে উনি বলছেন লেট দ্য ব্লো ফল সুন অর লেট। আচ্ছা, ব্লো মানে কি? ব্লো মানে হচ্ছে আঘাত। ব্লো মানে কি? আমরা জানি ব্লো মানে আঘাত, ঠিক আছে? ব্লো, ব্লু, ব্লোন, এটা আমরা শুনেছি। আচ্ছা, এখানে ব্লো মানে হচ্ছে আঘাত, কিন্তু এখানে ব্লো, আঘাত বলতে কি বলার কথা হচ্ছে? এখানে আঘাত বলতে উনি মৃত্যুর কথা বলছেন। কার কথা বলছেন? উনি মৃত্যুর কথা বলছেন। যে লেট দ্য ব্লো ফল সুন অর লেট, মৃত্যু আমার এখন আসুক বা পরে আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপরে যা হচ্ছে হতে দাও। লেট মানে হতে দেওয়া, ঠিক আছে? তো মৃত্যু আমার উপরে এখন আসুক বা পরে আসুক, আমার উপর দিয়ে যা হচ্ছে, এখানে এটা অ্যাপোস্ট্রফ দিয়ে বোঝানো হয়েছে, ও অ্যাপোস্ট্রফ ই আর হচ্ছে আমাদের ওভার, ঠিক আছে? তো লেট হোয়াট উইল বি ওভার মি, আমাদের উপর দিয়ে যা হচ্ছে হতে দাও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড। আচ্ছা, এই যে ফেস অফ আর্থ বলতে কি বোঝায়? ফেস অফ আর্থ, ফেস অফ আর্থ হচ্ছে ওই অনেকটা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তো সেখানে বাংলার মুখ বলতে কি? বাংলার কি কোনো নিজস্ব মুখ আছে? বাংলার মুখ মানে তার প্রাকৃতিক সৌন্দর্য, তার যে গাছপালা, নদী, পাখি, সব কিছু মিলিয়ে হচ্ছে বাংলার মুখ। তেমনই হচ্ছে ফেস অফ আর্থ মানে হচ্ছে পৃথিবীর যে রূপটা, গাছপালা, সবুজ বন, চারিদিকে যে একটা রঙিন ফুল ফুটে রয়েছে, মিষ্টি ফল ধরে রয়েছে, এই সব কিছু হচ্ছে ফেস অফ আর্থ। তাই বলছে আমার সামনে সেই ফেস অফ আর্থটা দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমার সামনে যেন চলার একটা রাস্তা থাকে সবসময়। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, আমি সম্পদ সিক করি না। আচ্ছা, হাইড অ্যান্ড সিক শুনেছো? হাইড মানে লুকোনো, সিক মানে হচ্ছে খোঁজা। ওয়েলথ আই সিক নট মানে সম্পদের পিছনে আমি দৌড়াই না, সম্পদ আমার চাই না। হোপ নর লাভ, আমার আশাও চাই না, আমার ভালোবাসাও চাই না। নর আ ফ্রেন্ড টু নো মি, আমার এমন কোনো বন্ধুও চাই না যে বন্ধু আমায় চিনবে, আমার কিচ্ছু চাই না। কারণ যে ভবঘুরে সাথে একটা জায়গায় সেটেলই করবে না, তাহলে তার কিসের বন্ধু, কিসের তার ব্যাংক ব্যালেন্স, আর কিসেরই বা কি? তার কোনো এটিএম এরও দরকার নেই, ঠিক আছে? তো নর আ ফ্রেন্ড টু নো মি, অল আই সিক, আমি শুধু খুঁজি, কি খোঁজে সে? দ্য হেভেন অ্যাবভ, মাথার ওপরে যেন একটা আকাশ থাকে, অ্যান্ড দ্য রোড বিলো মি, পায়ের তলায় যেন মাটি থাকে, পায়ের তলায় হাঁটার একটা পথ থাকে, মাথার ওপরে যেন একটা পরিষ্কার আকাশ থাকে। এবার দেখো তারপরে কবি কি বলছেন। কবি তারপরে বলছে অর লেট অটম ফল অন মি। অটম মানে শরৎ, এই কিছুদিন বাদেই শরৎ আসবে, আমরা দুর্গাপুজো করবো। তো লেট অটম ফল অন মি হোয়ার আ ফিল্ড আই লিঙ্গার। আচ্ছা, আ ফিল্ড কথার অর্থ কি? আ ফিল্ড কথার অর্থ হচ্ছে যে তুমি যদি কোনো ফিল্ডের মধ্যে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? মধ্যে দাঁড়িয়ে থাকাকে আ ফিল্ড বলে। হোয়ার আ ফিল্ড আই লিঙ্গার। আচ্ছা, আই লিঙ্গারটা কি? লিঙ্গার মানে হচ্ছে কোনো জায়গায় কিছুটা সময় কাটানোকে, সময় কাটানোকে লিঙ্গার করা বলে, ঠিক আছে? সময় কাটানোকে লিঙ্গার করা বলে। কিরম ভাবে আমি লিঙ্গারের কথা বলতে পারবো? ধরো তোমার সামনে একটা বিরিয়ানির প্লেট কেউ নিয়ে চলে গেছে, ঠিক আছে? তুমি একটা রেস্টুরেন্টে বসে আছো, কোনো একটা টেবিলে বসে আছো খেতে। এবার তুমি তোমার অর্ডারটা করেছো, কিন্তু তোমার অর্ডারটা এখনো আসেনি, বাট বাকি যারা অর্ডার করেছে তাদের অর্ডারগুলো একে একে সার্ভ হচ্ছে। এমন সময় তোমার সামনে দিয়ে একটা বিরিয়ানির হান্ডি কেউ যদি নিয়ে চলে যায়, তাহলে তার যে স্মেলটা সেটা লিঙ্গার করতে থাকবে। লিঙ্গার মানে কিছুটা সময় ধরে সেই স্মেলটা সেখানে ঘুরঘুর 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 করবে। যেমন আমরা পারফিউম লাগিয়ে হঠাৎ করে কোনো একটা বন্ধ ঘরে যদি ঢুকি, তাহলে বাকিটা সবাই বলে কে পারফিউম লাগিয়েছিস, কে পারফিউম লাগিয়েছিস, মানে কারণ তার ওই পারফিউমটা এখন ঘুরঘুর করছে সেই জায়গাটায়। তো সেটাই হচ্ছে লিঙ্গার। লিঙ্গার মানে যেটা সময় কাটানো, যে জায়গাটার মধ্যে ও টাইমটাকে স্পেন্ড করছে। তো বলছে যে লেট অটম ফল অন মি, আমার উপরে শরৎ পড়লে পড়তে দাও, সেখানে গিয়ে আমি মাঠের মধ্যে কিছুটা সময় কাটাবো, দাঁড়িয়ে থাকবো। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার। এবার দেখো শরতের পরেই শীতকাল আসে, তাই পরের এই দুটো লাইন দিয়ে কিন্তু উনি শীতের জবাব দিয়ে শীতের কথা বলছেন, ঠিক আছে? ওপরের দুটোতে উনি শরৎকাল বললেন, তারপরে উনি শীতে চলে এলেন, বললেন কি সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে তখন কি হবে? গাছে যে পাখিগুলো রয়েছে তারাও নিস্তব্ধ হয়ে যাবে। তুমি দেখবে যে প্রচণ্ড ঠান্ডাতে কারোরই আর কোনো শব্দ বেরোয় না মুখ দিয়ে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এবার আমরা কি জানি যখন বডি প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তখন আমরা বলি না বডি নীল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, নীলা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ সে প্রচণ্ড ঠান্ডায় রয়েছে। তো এটা একটা রূপকের আড়ালে বলা। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার মানে প্রচণ্ড যখন কনকনে ঠান্ডা থাকে তখন আমাদের আঙুলগুলো, পায়ের আঙুল, হাতের আঙুল, এইসব জায়গাগুলো টনটন টনটন করতে থাকে, এই যে যন্ত্রণাটা হয় সেটাই বলছে যে বাইটিং দ্য ব্লু ফিঙ্গার। এখানে তারা তাদের আঙুল কামড়াচ্ছে না, বাট আঙুলটা কামড়াচ্ছে, মানে যন্ত্রণা হচ্ছে ঠান্ডায়। তারপর তিনি কি বলছেন? বলছেন হোয়াইট অ্যাস মিল দ্য ফ্রস্টি ফিল্ড। ফ্রস্টি ফিল্ড মানে তুষারের ঢাকা যে মাঠ, সেটা এখন কিসের মতন দেখতে লাগছে? মিল, মিল। আচ্ছা, এই মিল হিসেবে আমি ময়দা বা আটাকে তো ধরে নিতেই পারি, তাহলে এটা তো একটা সাদা কালার, তাই না? যে কোনো গ্রেন বা যে কোনো দানা শস্য, গ্রেন বলতে আমরা কি বুঝি? দানা শস্য। যে কোনো দানা শস্যকে তুমি যদি পেশাই মেশিনে পেশো, তাহলে পেশার পরে কি হবে? সেটা একটা সাদা কালারের পাউডারে তৈরি হবে, তাই না? পাউডার তৈরি হবে। ম্যাক্সিমাম দানা শস্যই পিষলে
সাদা কালারের একটা পাউডার ক্রিয়েট করে। তাই তিনি বলছেন যে যে খাবারটা, যে মিলটা, সেটা যেন মনে হচ্ছে তুষারে ঢাকা মাঠের সাথে তিনি তার তুলনা করছেন। তিনি তুষার ঢাকা মাঠের কার সাথে তুলনা করছেন? ওই সাদা খাবারের, মানে এই যে পাউডারটা, যে সাদাটা তৈরি হচ্ছে সেটার সাথে উনি তুলনা করেছেন। এমন অবস্থায় উনি কি বলছেন? ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন। আচ্ছা, হেভেন আর হেভেনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা মাথায় রাখবে। হেভেন হচ্ছে কোনো একটা সুরক্ষিত জায়গা, একটা সেফ প্লেস, ঠিক আছে? হেভেন হচ্ছে একটা সেফ প্লেস, আর হেভেন তুমি জানো স্বর্গ। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, তুমি নিশ্চয়ই দেখেছো অনেক ওয়েস্টার্ন কালচারে বা অনেক শীত প্রধান দেশে, আমাদের দেশেও যেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, ঘরের ভেতরে তুমি দেখবে এরকম একটা কাঠ, এরকম একটা গ্যাপের মতন করা থাকে যেখানে আমরা কাঠ ফাট ধরাই, আর সেগুলোতে এরকম করে আগুন জ্বলতে থাকে, যেটা কি করে গোটা ঘরটার রুমটাকে, মানে গোটা ঘরটাকে আর কি টেম্পারেচারটাকে মেনটেন করে, মানে ঘরটাকে গরম রাখে যাতে ঘরের ভেতরে তোমার ঠান্ডাটা না লাগে। তো সেটাকে আমরা ফায়ার সাইড বলি, মানে আমরা আগুনের ধারে বসে আছি। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, তাহলে এরকম একটা জায়গা যেখানে কিনা মাঠ একদম বরফে ঢেকে গেছে, পুরো সাদা চাদরে মনে হচ্ছে ঢেকে গেছে, এরম অবস্থায় কি তোমার মনে হয় না যে সব থেকে সেফ প্লেস কোনটা হবে? আগুনের ধারে, কারণ সেখানেই তুমি একমাত্র সব থেকে আরামে থাকতে পারবে। উনি সেটার কথাই বলছেন যে হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, যখন সব থেকে সেফ প্লেস হচ্ছে আগুনের ধার, সেই সময় নট টু অটম উইল আই ইল্ড। ইল্ড মানে কি? ইল্ড মানে হচ্ছে সারেন্ডার করা, কোনো কিছুর সামনে সারেন্ডার করা। তো উনি কি বলছেন? যে আমি শরতের সামনেও যেমন সারেন্ডার করিনি, মাঠে দাঁড়িয়ে সময় কাটিয়েছি, নট টু উইন্টার ইভেন, এমনকি যখন এই ফ্রস্টি ফিল্ড হবে আমি কিন্তু তখনও সারেন্ডার করবো না। নট টু উইন্টার ইভেন, আমি শীতকালেতেও নিজেকে সারেন্ডার করবো না। আমি শরতেও সারেন্ডার করিনি, আমি শীতেও নিজেকে সারেন্ডার করছি না। আচ্ছা, নেক্সট স্ট্যান্ডাতে উনি আবার ওই সেকেন্ড স্ট্যান্ডাটাকেই পুনরায় আবার বলছেন। উনি কি বলছেন? লেট দ্য ব্লো ফল সুন অর লেট, যে আঘাতটা বা যে মৃত্যুর যে একটা আঘাত, সেটা আমার উপরে এখন আসুক বা পরে আসুক, লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপরে যা হচ্ছে হোক, এটা ওভার, ঠিক আছে? আমার উপরে যা হচ্ছে হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে পৃথিবীর এই যে সৌন্দর্য, এটা যেন থাকে। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমার সামনে যেন একটা পথ থাকে। ওয়েলথ আই আস্ক নট, সম্পদের কথা তো আমি কখনো চাইনি, কখনো বলিনি। হোপ নর লাভ, নাই আমি আশা চাই, নাই আমি ভালোবাসা চাই। নর আ ফ্রেন্ড টু নো মি, এমন কোনো বন্ধুকেও চাই না যে আমায় চেনে। অল আই আস্ক দ্য হেভেন অ্যাবভ, আমি শুধু চেয়েছি দ্য হেভেন অ্যাবভ। দ্য হেভেন অ্যাবভ মানে মাথার উপরে স্বর্গ, অ্যান্ড দ্য রোড বিলো মি, আমার পায়ের তলায় যেন মাটি থাকে। এই যে ওয়েলথ আই আস্ক নট হোপ নর লাভ, মানে কিশোর কুমারের মতন আশা ছিল, ভালোবাসা ছিল, ওরম কিন্তু এ বলছে না। এ বলছে যে আমার সম্পত্তিও চাই না, আশাও চাই না, ভালোবাসাও চাই না। এ কিশোর কুমারের অপোজিটে চলে যাচ্ছে। নর আ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধু আমার চাই না। অল আই আস্ক দ্য হেভেন অ্যাবভ, আমরা বলেছি আমি শুধু চেয়েছি তোমায়, আর ও কি বলছে? আমি শুধু চেয়েছি মাথার উপরে স্বর্গ, মানে মাথার উপরে একটা আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, আমার পায়ের তলায় যেন মাটি থাকে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা ভ্যাগাবন্ড চ্যাপ্টারটা যথেষ্ট বুঝতে পেরেছো। আমি এইবার থেকে এরকমই টেক্সট বুকের গল্প কবিতাগুলো তোমাদেরকে দিতে থাকবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, যাদের সাথে যে বন্ধুদের এগুলো দরকার সেগুলো তোমরা শেয়ারও করতে পারো। দেখা হবে পরের একটি ভিডিওতে।